সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, একই সাথে গণভোট। আগামী 12ই ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করেই এখন সব ধরনের আলোচনা। ঢাকায়, রাজধানীতে, বিভিন্ন নির্বাচনী এলাকায়, গ্রামে গঞ্জে, সর্বত্র টকশোতে যেখানেই বলেন না কেন সব জায়গায় নির্বাচন। এবং নির্বাচনকে কেন্দ্র করে, জোটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। এই আলোচনার জন্য আজ স্টুডিওতে আমার সাথে উপস্থিত রয়েছেন স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি, গণফোরাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। এনটিভি স্টুডিওতে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল। আপনাকেও এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শুরুতেই অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে আমি জানতে চাচ্ছি যে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচন যথাসময় অনুষ্ঠানের ব্যাপারে কি চ্যালেঞ্জ এই সময়ে আছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। এটা তো বহু আকাঙ্ক্ষিত নির্বাচন, তাই না? আমরা আসলে তো দ্রুততম সময়ে নির্বাচনটা চেয়েছিলাম, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে হলো, আপত্তি ছিল না। কিন্তু তারা তো সেটা প্রলম্বিত করতে করতে ফেব্রুয়ারিতে নিয়ে গেল। মন্দের ভালো, অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে একটা নির্বাচন দেবে, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা সসম্মানে বিদায় নেবে, এটাই আমরা চেয়েছিলাম। কিন্তু গত 17 মাস তাদের কার্যকলাপ এত বর্ধিত করে ফেলেছে, এখন কাজগুলো গুটিয়ে আনো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এতগুলো কমিশন করেছে, প্রায় 10টা 11টা। কোনো কমিশন তো জনসমক্ষে প্রকাশও করে নাই, আর যেগুলো প্রকাশ হয়েছে সেগুলো ডিপ ফ্রিজে চলে গেছে। সংস্কারের নামে প্রথমেই বলেছিলেন, শেষ পর্যন্ত সংস্কার করতে করতে এটা অপসংস্কার, কুসংস্কারে পরিণত হবে। অনেকগুলো সংস্কারের কমিশন, আমরা খুবই হতাশ। আপনাদের গণমাধ্যম কমিশন আলোর মুখ দেখলো না, অথচ উনি বারবার বলছে যে এটাকে, কামাল সাহেব যেটা বলছে, এটাকে শর্ট করে দেন, 2 পাতার মধ্যে দেন, এগুলো দেওয়া হয়েছে। নারী কমিশন নিয়ে তো যাত্রাতায় কাণ্ড কারখানা হয়ে গেল। দেবপ্রিয়ের যেটা ছিল অর্থনৈতিক কমিশন, সেটাও তার আসলো না। এরকম পুলিশ কমিশন বলেন বা আরও অন্যান্য যে রিপোর্টগুলো দিয়েছে, কিন্তু রিপোর্টগুলো নিয়ে ইনফ্যাক্ট না সরকার বসেছিল কেন? আমি বলি, আমাদের বিচার বিভাগের সংস্কারটা কেমন আমরা করলাম? আমাদের একজন মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, ডক্টর সৈয়দ রিফাত আহমেদ, তিনি তো ধীরালয় হলেও তো শেষ পর্যন্ত আদায় করে নিয়েছে। অনেকগুলো কাজ হয়েছে এই অল্প সময়ের মধ্যে, অনেকগুলো কাজ হয়েছে। মামলার রায় দীর্ঘদিন ধরে এটা পেন্ডিং ছিল। এমনকি জাস্টিস ওয়ামিয়া যখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, তিনি তো বলেই দিলে যে অনেক হয়েছে, আমি আর শুনবো না। অর্থাৎ সরকার যা বলে তো উনি ওইটাই করে দিয়ে চলে গেল। তো আমরা তো খুব হতাশ হয়ে গেছিলাম। তো এই 24শে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের সামনে আর একটা সুযোগ হলো। আপনারা জানেন, বিচার বিভাগের স্বাধীনতা দীর্ঘ সময় স্বাধীনতার পর থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। ডক্টর কামাল হোসেন বলেন, আমিনুল ইসলাম বলেন, ইশতিয়াক আহমেদ বলেন, খন্দকার মাহবুব হোসেন বলেন, শামসুল হক চৌধুরী, আপনি জানেন অসাধারণ ভূমিকা, পেশাজীবীরা আপনারা আমরা আন্দোলন করেছি, তাই না? অনেক আন্দোলনের সময় অনেক আইনজীবী কারারুদ্ধ হয়েছে। তো সেই জিনিসটা আমরা মাজহার হোসেন মামলার মাধ্যমে এটা স্ট্রাকচারাল পেয়েছিলাম, কিন্তু সেটা আমরা কার্যকরী করতে পারিনি। তো আমি অন্তত এই তত্ত্বাবধায়ক সরকারকে বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে তারা যে আইন কানুন করে, যেমন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটা আইন হলো, দীর্ঘদিন ধরে এটা হয়নি, এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে এটা নিয়োগ শুরু হয়ে গেছে। সামনে হয়তো আরো ভালো ভালো কিছু হবে। আমরা স্বাধীন বিচার বিভাগের পেয়েছি, সচিবালয়, হ্যাঁ, আর্থিকভাবে আমরা অনেক কিছু আমরা পেয়েছি। তো আমি বলছি যে কতগুলো বিষয় আছে, এগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে 1 বছর কেন আমরা ফেলে দিলাম? পুলিশ সংস্কার কমিশন আপনি করে ফেলেন। এটা তো আপনি এটা বলছেন যে সরকারের দীর্ঘমেয়াদী, এখন নির্বাচনে সবকিছু এটা হয়েছে, এটা সমালোচনা হয়েছে, কিন্তু এটাকে কেন্দ্র করে এইটা পার হয়ে তো আমরা এই পর্যায়ে নির্বাচন কমিশনার যেগুলো, সংস্কার কমিশন যেগুলো দিয়েছে, উনিও তো হ্যাপি না, চেয়ারম্যান, এবং যেখানে ওই মেম্বার ছিল ডক্টর আরেকজন আছে না কথা বলে আমাদের, হ্যাঁ, তো সে তো বলছে যে না, আমরা যা দিয়েছি সেগুলো তো সঠিকভাবে হয় নাই। তো এই কারণে আমি মনে করি যে এই নির্বাচনটা আমরা সবাই বলছি
যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বলেছে শতাব্দীর সেরা নির্বাচন। অবশ্যই এটা তো বলতে খুব ভালো লাগে, কিন্তু নির্বাচন কমিশন অনেকগুলো বিষয় জি অনভিজ্ঞতার কারণে লেজে গোবরে করে ফেলছে। আরে ভাই, এত প্রার্থীর পদ কেন বাতিল হবে? রিটার্নিং অফিসাররা তো অনভিজ্ঞ, এই প্রশাসনিক কর্মকর্তা যাদের দেওয়া হয়েছে। আমরা এবার তো প্রায় 28%, আমরা যেটা দেখেছিলাম যে 28% প্রার্থীদের বাতিল হয়েছিল। কমিশনের অফিসারদের দিতে বলেছিলাম, তারা বলছে আমাদের এত লোকবল নাই। ঠিক আছে, আপিলে তো অনেকগুলো ফিরে আসছে, আপিলে সেটাই বলছি, 90% ফিরে আসছে। Exactly. তাহলে আপনি 7 দিন ধরে আপিল শুনানি করবেন, আপনি অন্যগুলো দেখবেন কোথায়? আপনি এখনো প্রিসাইডিং অফিসারদের ট্রেনিং দেন নাই, রিটার্নিং অফিসারদের ট্রেনিং দেন নাই। কত ওয়ার্কশপ করার বিষয় আছে, আপনারা জেলায় জেলায় যাবেন, তাই না? ভোটারদের সাথে মত বিনিময় করবে, এগুলো কবে হবে? কাউন্টডাউন হয়েছে, 28 দিন, 28 দিন আছে মাত্র। সময়ও খুব সংক্ষিপ্ত, কিন্তু কাজটা হলো মহাযজ্ঞ আমি বলি। Of course. এইটাকে গুছিয়ে আনতে গেলে আমরা কেউ 1 মিনিটও সময় ব্যয় করতে চাই না। অকারণ আপনি এই ব্যালট পেপার নিয়ে আপনি যেটা বললেন কি পোস্টাল ব্যালট, এটা তো আমাদের আন্দোলন। পোস্টাল ব্যালট প্রবাসীদের ভোটাধিকার, এটা আমরা দীর্ঘ সময় করেছি। করার পরে রাজনৈতিক সরকারগুলো সেটা করতে পারে নাই, এই সরকার সেটা করেছে। আমরা পোস্টাল ব্যালটে একটু পরে আসবো। আমি বলছি যে ওটা, হ্যাঁ, অ্যাডভোকেট আল মামুন রাসেল, ওনার কাছ থেকে একটু শুনে আপনার কাছে আবার আসছি। দাদা অনেকগুলো বিষয় কিন্তু উত্থাপন করেছেন, যে আগে যে কারণে দেরি হয়ে গেছে, বিভিন্ন সংস্কার প্রস্তাব এগুলো নিয়ে দেরি হয়েছে, এটা একটা বিষয় উনি আনছেন, এবং এটা উনি প্রাসঙ্গিকতা নিয়ে আসছেন এইভাবে যে এগুলো করার কারণে নির্বাচনে কনসেন্ট্রেশনটা কম হয়েছে, এবং এখন এসে এটা মহাযজ্ঞ সামনে, সময় আছে 28 দিন। আপনি কি মনে করেন? অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট, আমার সিনিয়র বড় ভাই, ওনাকে এবং এনটিভির যারা দর্শক আছে তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, এবার এর আগে ইতিপূর্বে যত অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা তত্ত্বাবধায়ক সরকার বলেন, প্রত্যেকটা সরকারের কাজ ছিল একটা, নির্বাচন আয়োজন করা। কিন্তু এবার অন্তর্বর্তী সরকারের কাজ কিন্তু একটা না, 3টা কাজ হচ্ছে 3টা। এক হচ্ছে সংস্কার করা, এক হচ্ছে বিচার করা, আর এক হচ্ছে নির্বাচন আয়োজন করা। আমরা কিন্তু জামাতের পক্ষ থেকে কিন্তু এটা খুব আশঙ্কা করেছিল যে গণভোট এবং নির্বাচন যদি একই দিনে হয় তাহলে লেজে গোবরে একটা অবস্থা তৈরি হবে। সেটার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি নতুন কিছু, যেমন প্রবাসীদের ভোটের কোনো আগে কিন্তু ছিল না, নতুন করে যুক্ত ছিল না আগে নির্বাচন, নতুন করে আপনি যুক্ত করেছেন। আপনি যখন নতুন কিছু যুক্ত করবেন তো নতুন নতুন চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনার দক্ষ জনবল আছে কিনা, আন্তরিক জনবল আছে কিনা, সেই পরিমাণ জনবল আছে কিনা, সেটা একটা ফ্যাক্ট। আপনি দেখেন গণভোটের একদিকে তারা গণভোটের ক্যাম্পেইন করছে, আবার আরেকদিকে একটা জাতীয় নির্বাচনের মতো নির্বাচন। আপনি দেখেন সাধারণ ছাত্র সংসদের নির্বাচনগুলো, এই নির্বাচনগুলো আয়োজন করতে 2 দিন 3 দিন পর্যন্ত হচ্ছে, মানে একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আয়োজন করতে কি হিমশিম খেতে হচ্ছে। সেখানে একটা জাতীয় ইলেকশন আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও বলেছিলাম, যদি সুযোগ থাকতো তাহলে ইন্ডিয়া যেভাবে হয় ভেঙে 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 কয়েক ধাপে ইলেকশন হয়, যদি আমাদের এই ইলেকশনটা যদি কয়েক ধাপে, কারণ আপনার তো এবার টার্গেট, এবার নির্বাচন কিন্তু কাউকে জিতানোর জন্য না। কিন্তু এই পর্যায়ে এসে আমরা কি ওই আলোচনা করে নির্বাচন, তো এটা নির্বাচনের বিপক্ষেই চলে যায় নির্বাচন যদি সেইটা বলি। কিন্তু এখন এসে আমাদের সুনির্দিষ্টভাবে আমরা তো জানি যে 28 দিন এবং আমার কি করতে হবে সেটা ঠিক আছে আপনি বলছেন। আমি সেটা বলছি যে আমরা এখানে যদি ফোকাস করি তাহলে এটা হয়তো না। আপনি তো নতুনত্ব কিছু পেতে হলে তো দান্দিকতার মধ্যে দিয়ে আসতে হবে, সমালোচনার মধ্যে থেকে তো নতুন কিছু পেতে হবে। আপনি যখন ক্রিটিসিজম করবেন তখন তো এই জিনিসগুলো ভুল থেকে আপনি দেখলেন বাহরাইনে কিছু ব্যালট পেপার পাওয়া গেছে, এটা নিয়ে এখন নতুন কিছু, কারণ এই যে পোস্টাল ব্যালট পাওয়া গেল, এটা নিয়ে তো আগে কখনো ছিল না, আগে এমন চ্যালেঞ্জের মুখোমুখি কখনো হয় নাই। কিন্তু এটা নিয়ে অলরেডি 2টা বিষয় নিয়ে মনে হয় বিএনপি অলরেডি কথা বলা শুরু করেছে। একটা হচ্ছে যে ব্যালট পেপারটা হলো, সেই ব্যালট পেপারে আমি এগুলোকে খুব সিলি ম্যাটার মনে করি। কেন সিলি? বিএনপির মতো একটা বড় দল একটা ছোট বিষয় নিয়ে, আপনি দেখেন এই যে বিএনপির নামটা, আপনি দেখেন এবার যে পোস্টাল ব্যালটটা হয়েছে প্রত্যেকটা কিন্তু বর্ণমালা অ্যালফাবেট আমরা যেভাবে করি, আমরা কোর্টে দাদা হয়তো জিনিসটা কোর্টে আমরা দেখি যে যাদের নামের আলোকে, সাপোজ আমাদের যে ব্যালট পেপার হয় নামের আলোকে, আমার নাম হচ্ছে আ আছে শুরুতে, তাহলে আমি 1 নম্বর ব্যালট পাই। যাদের নামে শুরুতে ম আছে তারা 2 নম্বর এ পায়, মানে হচ্ছে সিরিয়ালগুলো এভাবে হয়। তাহলে এখানে বিএনপির যে ধানের শীষ, এটা তো আর আ দিয়ে শুরু হয় নাই। এটা যদি এমন হতো আমি আ দিয়ে শুরু হয়েছে আনারস, মানে প্রথমে আমারটা থাকতে হবে,
তার মানে এটা ক্রমধারা, মানে আপনি যেভাবে বন্যের যেভাবে বিস্তার সেভাবে হয়েছে। দাঁড়িপাল্লাটা আপনি হয়তো আবার প্রশ্ন আসতে পারে, আরেকটা বিষয় আসছে, এটা যে এইটা তো ব্যালট পেপার তো আরো আগেই ছাপা হয়েছে, কিংবা এটা প্রক্রিয়া নিয়ে যখন কথাবার্তা হয়েছে তখন এই বিষয়গুলো রেজ হলে হয়তো নির্বাচন কমিশন আদারওয়াইজ কিছু করার থাকলে করতে পারতো, কিন্তু যখন এটা অলরেডি ভোটারদের হাতে চলে গেছে, প্রবাসীদের হাতে চলে গেছে, তখন এইটা মানে আপনার কাছে কি মনে হয় আমাদের যারা জাতীয় নির্বাচনে ভোট দিতে যাবে তারা কি এমন যে তারা একটা ব্যালট পেপার পেলো, সামনে যাকে পাইলো তাকে ভোট দিয়ে দিল, শুরুতে 1 নাম্বার পাইলাম আনারসকে দিয়ে দিবে? একটা জাতীয় নির্বাচনে একটা ভোট দিতে আমরা এমসিকিউ পরীক্ষা দেখি, যখন প্রিপারেশন থাকে না তখন শুরুতে যেগুলো আছে কগুলো আনসার করে দিই। আপনি একটা জাতীয় নির্বাচনে ভোট দিতে যাবেন, একটা দেশের ভবিষ্যৎ কি করবে একটা মানুষ, আমাদের বাংলাদেশের মতো রাজনীতিক সচেতন মানুষ কিন্তু আপনি পৃথিবীতে কোথাও পাবেন না। এই সচেতন মানুষ সে আগে ডিসাইডেড হবে সে কাকে ভোট দিবে। সে সেখানে ব্যালট পেপারটা পেলো, দানের শীষটা খুঁজে পাবে না, দানের শীষটা খুঁজবে না, সে দানের শীষে ভোট দেওয়ার জন্য যাবে, সে দানের শীষ খুঁজবে না, শুরুতে দেওয়া আছে দাঁড়িপাল্লা আছে, দাঁড়িপাল্লাতে ভোট দিয়ে চলে আসবে। মানে এই জিনিসটা আমার কাছে খুব সিলি বিষয় মনে হলো, কিন্তু যে আমার নামটা পড়ে বিষয়টা বিএনপি উত্থাপন করেছে এই ব্যাপারে কোনটা যদি কিছু বলতেন, যে এই ব্যালট পেপারে সিল দেওয়া হচ্ছে এবং একই জায়গায় অনেক ব্যালট পেপার পাওয়া যাওয়ার যে বিষয়টা আসছে, এটা একটা দেখেন কি এই ব্যাপারে আপনি কতটুকু জানেন? এই জিনিসটা আমি এই জিনিসটাকেও একটা ক্যাম্পেইন মনে করি, রাজনীতি ক্যাম্পেইন মনে করি। আচ্ছা, মানে আপনি দেখেন পোস্টাল ব্যালটের নিয়ম তো আগে কখনো ছিল না। পোস্টাল ব্যালটের নিয়ম কি, একটা ব্যক্তি যখন ভোট দিবে প্রথমে তাকে একটা অ্যাপস আছে, অ্যাপসে সাইন ইন করতে হবে তার নিজের মোবাইল নাম্বার দিয়ে, তারপর এনআইডি কার্ড দিতে হবে, তারপর পোস্টাল একটা অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস দেওয়ার পরে তারপরে সে রেজিস্ট্রেশন করার পরে এখানে অ্যাড্রেস দিলে সে অ্যাড্রেসে তার কাছে একটা চিঠি যাবে, চিঠিটা হাতে নেওয়ার পরে আপনার একটা কিউআর কোড আছে, সে মোবাইল এবং নাম্বার দিয়ে আপনি এটাকে স্ক্যান করবেন, স্ক্যান করার পরে যদি ওকে হয় তাহলে কি আপনি ভোট দিতে পারবেন। আপনি শুধু একটা কাগজ পেলেন, কাগজের মধ্যে টিক দিয়ে দিলেন, এরপরে এটা ভোট হিসেবে কাউন্ট হবে না। আপনি যে ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা দেখে আপনি জানেন বিদেশে পোস্টাল অ্যাড্রেসগুলোর জন্য, মানে পোস্টাল অ্যাড্রেস নেওয়ার জন্য খরচ, মানে পেমেন্ট দিয়ে পোস্টাল অ্যাড্রেস নিতে হয়। যেহেতু একটা স্থানীয় ওখানকার একটা প্রভাবশালী ব্যক্তি তার একটা অ্যাড্রেস আছে, আশেপাশে যারা ছিল প্রত্যেকে তার অ্যাড্রেসটা ব্যবহার করেছে। আপনি দেখেছেন এখানে কি চিঠিটা কি খোলার কোনো দৃশ্য দেখেছেন? আপনি চিঠিটা খোলার কোনো দৃশ্য নেই, এমন না যে সে ভোট দিচ্ছে না, চিঠিটা সে চিঠিগুলো তারা নিজেরাই ভিডিও করেছে, কারণ এর আগে প্রবাসীরা তো কখনো এই সুযোগটা পায় নাই। নির্বাচন তারা কমিশন উচ্ছ্বাসিত কিন্তু বারবার বলছিল যে এই বিষয়গুলা কোথাও সোশ্যাল মিডিয়া, মানে আপনি করতে পারেন অনেক কাজই, কিন্তু এটা যে আপনি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেন এটা মনে হয় নির্বাচন আইনের একটা ব্যত্যয় হয়েছে। এটা কেন হয়েছে? উচ্ছ্বাসের কারণে। প্রবাসীরা তো কখনো ভোট দিতে পারে নাই, এই যে আবেগ যে আমি এটা ভোট দিতে পারলাম। আপনি দেখেছেন আইনের ব্যত্যয়, আপনি দেখেছেন দানের শীষের অনেকে দানের শীষে ভোট দিচ্ছে, ভোট দিয়ে আবার না ভোট দিচ্ছে, আবার এটা ভিডিও করছে, ভিডিও করে ক্যাম্পেইন করছে, এটা ভাইরাল হয়েছে ভিডিও। তার মানে এগুলো আবেগের কারণে। আপনি যখন এখন ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, আপনার একটা নির্দিষ্ট টাইম আছে, কিউআর কোড এখন ওপেন হয় না, অ্যাপসটা এখন ওপেন হয় নাই, আপনার একটা নির্দিষ্ট সময় হবে, সেই সময় অ্যাপসটা ওপেন হবে, তারপর আপনি কিউআরটা স্ক্যান করবেন। আপনি স্ক্যান করা ছাড়া আপনার এই ভোটটা অ্যালাউ হবে না। তো তাহলে একটা চিঠি পাওয়া গেল, এই চিঠিগুলোর জন্য নির্বাচন কমিশনার বলছে একটা নির্দিষ্ট দল, মানে এগুলো বলে আমার কাছে বিএনপির মতো একটা বড় দলের কাছে ছোট সিলি বিষয় নিয়ে এটা আলোচনা, আমার কাছে মনে হচ্ছে যে এই যে ব্যালট পেপার, এই যে এটা একটা ক্যাম্পেইন। কেন ক্যাম্পেইন? ধরেন হচ্ছে আপনি মাঝখানে আপনার নামটা দানের শীষটা আছে, আপনি একটা মিডিয়াতে কাভারেজ করলেন, তাহলে সবাই দানের শীষটা যে মাঝখানে আছে এটা জেনে গেল, এটা পলিটিক্যাল ক্যাম্পেইন মনে হয়েছে আমার কাছে, আর কিছু এত সিরিয়াসলি আমার কাছে মনে হয়। আপনার কাছ থেকে এই বিষয়ে আরেকটু শুনতে চাই যে উনি যেটা বলছেন যে এই পোস্টাল ব্যালট নিয়ে যাব না, এটা সাজানোর ব্যাপারে বড় ঘাটতি আছে, এটা অ্যালফাবেটিক্যাল হয়নি। আপনি যে দলের হিসাবেও বলেন, ওইটা বাংলাদেশ জামাতে ইসলামী আর এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওইটা তো একই লাইনে থাকার কথা। আপনি যদি ধানের শীষার দাঁড়িপাল্লা বলেন, সেটা তো আশেপাশে থাকার কথা। এটা না, একেবারে লাস্টের টপে হচ্ছে ওইটা, মাঝখানে অনেক কিছু ঢুকে গেছে। মানে এখন এটা কি আপনারা আরো আগে যখন ছাপানো হলো কিংবা যারা এগুলো করেছে, জি, তাদের বুদ্ধিমত্তার অভাব আছে। আমি যদি বলি যে পারপাসলি না করুক বা পারপাসলি করে না, হয়তো ভুলবশত এটা প্রপারলি হয় না, প্রশ্নগুলো উত্থাপন করার সুযোগটা রয়ে গেল। তো যাই হোক, এখন উনি যেটা বলছেন যে এটা প্রথমবারের বলে এই ধরনের সেটা তো নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে, অবশ্যই তারা এটা বিভ্রান্তিটা ক্লিয়ার করতে হবে, জবাবের অপেক্ষায় আছে। আমি তো ভেবেছিলাম যে মনে হয় করেছে আজকে ওইটাই বলেছে যে একসাথে তারা খুলেছে, অমুকটা খোলার তো সুযোগ নাই। যাই হোক, আমি বলছি এখন 12 তারিখের নির্বাচনটাকে যদি আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই, তাহলে আমাদেরকে অনেক বিষয়ে একটু সহনশীল হতে হবে সব পক্ষেরই।
হ্যাঁ, এটা বিএনপি জামাতের প্রশ্ন না, যে কোনো দলের পক্ষে এটা সহনশীলভাবে করতে হবে। এবং যে কোনো ইস্যুকে একটা বড় ইস্যু করে নির্বাচনটাকে যদি আমি আমার বাধাগ্রস্ত করি। আকাঙ্ক্ষিতভাবে যে নির্বাচন চাচ্ছি সেটা যদি না হয়, তারপরে এই দলের মানে আচরণ, বড় অর্জনের জন্য ছোটগুলো হ্যাঁ, বিসর্জন রাজনৈতিক দিতে হবে। দলের আচরণটা এগুলো সংযত হওয়া দরকার। আমরা কিন্তু অনেক সময় দেখি আমাদের তরুণ সমাজ, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি এই আন্দোলনে, তাদের বক্তব্যের মধ্যে অনেক ধরনের হিংসা বিদ্বেষ ছড়ানো হচ্ছে। হ্যাঁ, এটা তো তাদের তো অপেক্ষা করতে হবে। ম্যাচুরিটির অভাব দেখা যাচ্ছে। এই ৮ আসনে দেখছেন না, হ্যাঁ, এগুলো তো যাচ্ছে তাই, এইভাবে তো কথা বলতে পারে না। তারা প্রথমে ৩০০ সিট তারা পেয়ে যাবে, তারা পারস্পরিক সরকার শ্রদ্ধাবোধ রেখে এখন নির্বাচনী- মির্জা আব্বাসের বিরুদ্ধে অহরহ কথা বলা শুরু করেছে। একটা ম্যাচিউর পলিটিশিয়ান, প্রবীণ পলিটিশিয়ান, সেটা তো ছাত্র নেতা থেকে আসছে, তাই না? তোমরা ছাত্র নেতা হইয়া এখন রাজনীতিতে গেছো, এইবারেই তোমাদেরকে এমপি হইতে হবে, এত উচ্ছ্বাস কেন, এত আবেগ কেন? একটু দীর্ঘ সময় ধরে রাজনীতির মাঠে থাকতে হবে, জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে। একটা ভালো কাজ তো করেছো তোমরা, তোমরা আন্দোলনও রক্ত দিয়েছো, তারপরে তোমরা সারা দেশে ঘুরে বেরিয়েছো, এগুলোই তো কাজ। তো একটা নির্বাচন এসে গেছে, একটু ধৈর্য ধরে আমাদের সবাই থাকার দরকার। তারপরে এনসিপিকে আমরা যেভাবে বলেছিলাম যে একটা মধ্যপন্থায় তারা থাকবে, হঠাৎ করে 30টা আসনের জন্য তারা জামাত ইসলামের সাথে চলে গেল। এখন কালকে দেখলাম এবি পার্টির মঞ্জু, সে মাপ চাইছে যে আমি একটা নির্বাচনী জোট করেছি, আপনারা আমাকে ক্ষমা করেন। তো হাউস বলছে যে না, আমরা তো ক্ষমা করতে পারি না। বলে যে না, ক্ষমা যখন চায় তখন ক্ষমা করতে হয়। উনি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বলেছে আর কি। তো যাই হোক, এগুলো আরও হয়তো শুনবো। কিন্তু আমার কথা হচ্ছে, যেহেতু নির্বাচন 22 তারিখ থেকে তো সবাই মাঠে নামবে। হ্যাঁ, 21 তারিখে প্রতীক দিয়ে দিবে, 20 তারিখে এটা withdrawal যেন আর আসবে, বাড়াবাড়ি 22 না তারিখে- হয়। আর আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে খুব সজাগ দৃষ্টি রাখতে হবে প্রত্যেকের বিষয়ে, কারণ আমাদের অতীত ইতিহাসটা ভালো না। নির্বাচন আসলেই এক অতীত ধরনের- ইতিহাস ভালো, অনেক এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হবে। তারপরে আমি বলি যে ভাই, আমরা তো প্রতিপক্ষ হিসাবে আছি এখানে, কেউ কারো তো শত্রু না, আমরা সবাই মিলে তো আমরা এটা করছি। এবং বিশেষত আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তারাই তো আমরা এখানে আছি। তো সেই কারণেই বলি যে কোনো অজুহাতে এই নির্বাচনকে যেন আমরা বিতর্কিত না করি। এবং নির্বাচন কমিশন, আমি বলেছি, তাদের অভিজ্ঞতার অভাব আছে, তারা দ্রুততম সময়ে একটু গুছিয়ে আনুক জিনিসটা। নির্বাচনী জোট সর্বশেষ আজকে 11 দলীয় যে জোট ছিল, জামাতের নেতৃত্বাধীন জোট, এই জোটের একটা প্রেস কনফারেন্স হওয়ার ঘোষণা আসছিল বিকাল 4টায়, কিন্তু শেষ মুহূর্তে এসে প্রেস কনফারেন্সটি বাতিল করা হয় এবং বলা হচ্ছে যে জোটের অন্যতম শরিক, জোটের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে দাবিদার যারা, এবং শুরু থেকেই তারা 8 দলীয় জোটে ছিলেন, ইসলামী আন্দোলন, এই চরমোনাই পীরের নেতৃত্বাধীন এই ইসলামী আন্দোলনের সাথে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা পৌঁছা যায়নি বলেই সংবাদ সম্মেলনটি হয়নি। এর বাইরে বাংলাদেশ খেলাফত মজলিস, যেটা মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন, তারাও আসন ভাগাভাগি নিয়ে সন্তুষ্ট নয়। তো এই নির্বাচনে একবারে কাছাকাছি সময়ে এসে, মানে উইথড্রর লাস্ট ডেট 20 তারিখে, তো এই সময়ে এসে এখনও আসন ভাগাভাগি করতে না পারা, এটা কি নির্বাচনে সামগ্রিকভাবে কোনো প্রভাব ফেলবে? দেখেন, এই যে জোটটা হয়েছে, প্রথমে 8 দলীয় সমঝোতা ছিল, যদিও ওনারা জোট বলছে না, সমঝোতা বলছেন, যে আসলে মানে ইসলামপন্থীদের, ওনাদের যেটা প্ল্যান ছিল সেটি হচ্ছে ইসলামপন্থীদের ভোটগুলো এক বাক্সে নিয়ে আসে, জি। কারণ এটি এই জন্য ইম্পর্টেন্ট ছিল। বাংলাদেশে সবসময় বলা হয় যে হুজুরদের মধ্যে একতা নেই, হ্যাঁ, এই সবসময় ব্লেমটা দেওয়া হয় যে আলেমদের মধ্যে কোনো একতা নেই। সে একতাটা, মানে এই যে একটা ব্লেম দেওয়া হয়, সেই ব্লেমটা দূর করার জন্য এবার ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং এই জন্য কিন্তু তারা ওয়ান বক্স নীতিতে কিন্তু আসছিলেন। হ্যাঁ, আমি মনে করি এখন যেটা বার্গেনিং হচ্ছে, এটা আমার মনে হয় সমাধানের মধ্যে চলে আসবে। হ্যাঁ, কারণ আমি সবসময় এটা মনে করি দান্দিকতার মধ্যে নতুন কিছু পাওয়া যায়। হ্যাঁ, আর আর দেখবেন একটা জোট কেন হয়, জোট হয় দুটি কারণে, একটা হচ্ছে আদর্শিক জোট, আর একটা হচ্ছে প্রয়োজনের জোট। প্রথম ইসলামপন্থীদের 11 দলীয় জোটটা প্রয়োজনের জোট নাকি? প্রথম আর যেটি ছিল এটা ইসলামপন্থীদের, এটা আদর্শিক জোট ছিল। পরবর্তীতে কিন্তু ওনারা যখন সাংবাদিক সম্মেলন করেছে, ওনারা বলেছেন কেউ যদি আমাদেরকে 2টা ক্রাইটেরিয়া মেনটেন করে, এক হচ্ছে সৎ হইতে হবে, 2 হচ্ছে বাংলাদেশকে ওন করতে হবে, তাহলে আমাদের সমঝোতায় অংশগ্রহণ করতে পারে। এর পরবর্তীতে কিন্তু আপনার এনসিপি, এবি পার্টি যুক্ত হয় প্রায় 11টা দল, এরপরে আপনার কর্নেল অলি সাহেবের দলটা সহ প্রায় 11টা এতে আসছে। এখন যখন দেখেন যখন 8 দল ছিল, তখন কিন্তু এক ধরনের আসল একটা সমঝোতা ছিল, কিন্তু যখন নতুন কোনো দল আসলো তখন এই সমঝোতাটার একটু ভাটা পড়লো। ইসলামী আন্দোলনের ওনাদের কষ্টটা হচ্ছে
ওনারা যদিও কয়েকটা ওনারা তো একসময় বলছিলেন যে আমাদের 150 সিট আর মানে ইসলামী আন্দোলনের 150 আর জামাতের 150, এখন আমরা দুই দল কারে কত ছাড়বো এরকম কথাও কিন্তু আসছিল। না, চরমনাই পীর এই কথা বলেছিলেন। এটা আমি মনে করি নির্বাচনী মাঠে এটাকে মানে আসন বেশি নেওয়ার জন্য এক ধরনের কৌশল আমি মনে করি। কারণ ইসলামী আন্দোলন থেকে বলা হয়েছে আমরা 140টা এই ক্যাটাগরি সিট আছে, যদি এই ক্যাটাগরি 140টা থাকে তাহলে তো অটোমেটিক একেই ইলেকশন করলে মনে হয় ক্ষমতা চলে আসতে পারে। এটাকে আমি এত গুরুত্ব সহকারে দেখি না, কারণ এই ক্যাটাগরির আপনি দেখেছেন বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো ইলেকশন হয়েছে জামানত হারিয়েছে সবচেয়ে বেশি হচ্ছে ইসলামী আন্দোলন জামানত হারিয়েছে, কারণ তারা হয়তো জোরের সাথে যায় নাই, সবচেয়ে বেশি জামানত হারিয়েছে। এটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে দেখেন এখানে সমঝোতার আগে সত্যটা কি ছিল, সমঝোতার সত্যটা ছিল যেখানে আমার ভালো অবস্থা সেখানে ওই প্রার্থী দিবে, অন্য কোনো প্রার্থী দিবে না। এই হিসাবে কিন্তু জামাত যতগুলোর সাথে সমঝোতায় গিয়েছে সবগুলোর সাথে আপনি দেখেন 300 আসনের 600 প্রার্থী দেওয়ার ক্ষমতা ছিল জামাতের, কিন্তু জামাত 300 আসনে পুরোপুরি এই দেয়। ফাইলিং এর 11 দলীয় জোটে তো 600 প্রার্থী জমা দিয়েছে, মানে না, এখন এটাকে 300 তে আনতে হচ্ছে। জামাত একমাত্র দল তাদের যে পরিমাণ আছে প্রার্থী আছে তারা 600 জন দিতে পারতো, মানে স্বতন্ত্র 600 জন প্রার্থী দিতে পারতো, কিন্তু তারপরও তারা 300 আসনে দেয় নাই। কেন দেয় নাই? তারা যে সমঝোতায় আসছে, সমঝোতা আসার পরে এই বিপার্টির যে আসনগুলো ছিল, এনসিপি কে যে আসনগুলো দিয়েছে এবং খেলাফত যতগুলোকে দিয়েছে ওই আসনে জামাত কি করেছে, তাদের নমিনেশন জমা দেয় নাই। কিন্তু ইসলামী আন্দোলনের জায়গাগুলোতে লাস্টে গিয়ে যখন দেখলো যে নমিনেশন জমা দেয় না, এমন কোনো কারণে যদি জোট ভেঙে যায়, ইসলামী আন্দোলন যদি সরে যায়, তাহলে যে সমস্ত আসনে জামাত প্রার্থী দেয় নাই, বলা হচ্ছে যে 1 ডজনের বেশি আসন যেগুলোতে ইসলামী আন্দোলনের প্রার্থী আছে জামাতের কোনো প্রার্থী নেই। না, এটা এমন না যে 24টা আসনে প্রার্থী দেয় নাই, যে 24টা, হ্যাঁ, যে 24টা আসনে প্রার্থী দেয় নাই, এবং অন্যান্য দল আছে, এনসিপি, এই খেলাফত মজলিস এবং হচ্ছে আপনার এই এবি পার্টি এই আসনগুলোতে দেয় নাই। জামাত প্ল্যান ছিল হচ্ছে ইসলামী আন্দোলন যে আসনগুলো ছিল আসনও দিবে না, এবং কি ইসলামী আন্দোলনকে বলেছে তারাও অন্য আসনে দিবে না। কিন্তু যখন ইসলামী আন্দোলন শেষের দিকে এসে একবারে পুরো 270 আসনে যখন নমিনেশন জমা দিয়ে দিল, তখন আবার জামাত যে বাকিগুলো ছিল জামাতও জমা দিয়েছে ইসলামী আন্দোলনের যে আসনগুলোতে সেগুলোতে লাস্টে গিয়ে। নাহলে জামাত আপনি দেখেন জামাত এবি পার্টির যে মঞ্জুর আসের কিন্তু জামাত কিন্তু উল্টো করেছে। সাবেক জেলা আমির ছিল যে প্রার্থী, তাকে কিন্তু খুব হেভিয়েট প্রার্থী ছিল, সে প্রার্থীও কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। আপনি দেখেছেন 11 নম্বর যেটা নাহিদের যে আসনটা, সে আসনটা কিন্তু হেভিয়েট প্রার্থী ছিল জামাতের, এবং অ্যাডভোকেট আতিকুর রহমান সাহেব সুপ্রিম কোর্টের লয়ার, উনি আমাদের কলিগ, উনি কিন্তু জমিয়ে ফেলেছেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এরপরেও কিন্তু আসনটা কিন্তু ছেড়ে দিয়েছেন এবং কি আপনি মির্জা আব্বাসের সাহেবের যে আসনটা, এই আসনটা কিন্তু জামাত এই প্রার্থীকে ছেড়ে দিয়েছে। দেখেন এই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে যে জামাত কয়েকটা ব্লেম দেওয়া হচ্ছে যে এনসিপি কে দেওয়া হলো, ওনাদের সাথে বলা হয় না। দেখেন আমি মনে করি জামাত হচ্ছে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে জামাত এখানে বড় ভাইয়ের ভূমিকা পালন করছে। ছোট ভাইরা আপনি দেখেছেন ইসলামী আন্দোলন বিভিন্ন সময় কয়েকদিনে বিভিন্ন সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন কথা বলেছে যে আমরা আপনাদেরকে জোট থেকে ছেড়ে ফেলে দিব, আপনারা আমাদের সাথে দ্বিচারিতা করেছেন, এই বহু কথা বলেছে। জামাত কিন্তু কোনো কথা বলেনি, কারণ জামাত মনে করে বড় ভাই ছোট ভাইরা অনেক কিছু বলবে, এগুলো সহ্য করতে হবে। জামাত কিন্তু তার জায়গা থেকে আপনি দেখেছেন, তার জায়গা থেকে জামাত যেখানে ওয়াদা করেছে যে আমরা কোনো জমা দিব না, সেখানে কিন্তু তারা জমা দেয়নি, সেখানে জমা দেন। বলা হয়েছে যে এনসিপি কে যুক্ত করা হয়েছে, জামাত কেন বলে নাই তাদেরকে? আপনি দেখেন এনসিপি এবং এই বিপার্টিকে যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যুক্ত করা হয়েছে, সেখানে কিন্তু ইসলামী আন্দোলন উপস্থিত ছিল। ইসলামী আন্দোলন উপস্থিত ছিল। এখানে কি রাজনীতির কৌশলের কাছে জামাত ইসলামী আন্দোলনের কাছে হেরে গেছে? জামাতের এখানে দুর্বলতার পরিচয় দিয়েছে? আমি দুর্বলতা মনে করি না, ইসলামপন্থীদেরকে একটা বিশ্বাসের জায়গা থেকে, যে ইসলামপন্থীরা এক জায়গায় আসছে, এই জায়গা থেকে জামাত এটা ধরে নিয়েছে আমরা যদি শুরু করি অন্যরাও শুরু করবে। কারণ জামাত যদি একটা বড় দল, জামাত যদি নিজে না শুরু করে অন্যকে বললে ওনারা কথা শুনবে না। জামাত এটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাচ্ছিল যে আমরা নিজেরাই জমা দিব না, নমিনেশন জমা দিব না, যাতে ছোট দলগুলো এখান থেকে শিক্ষা নিয়ে নমিনেশন জমা না দেয়। এখান থেকে জামাতের উদারতার পরিচয় দিয়েছে, এবং কি উদারতার পরিচয় এখনও আছে জামাতের সাথে। আপনি দেখেন জামাত কিন্তু এ পর্যন্ত যতগুলো ইলেকশন হয়েছে, প্রায় 86 জন এমপি বিভিন্ন সময়ে জামাতে দিয়েছে। জামাত কিন্তু বিএনপির পরবর্তীতে কিন্তু সবচেয়ে বেশি সংসদে প্রতিনিধিত্ব করেছে। সে জামাতকে 2001 সালে যে ইলেকশনে জামাতকে দিয়েছিল কয়টা? 37টা সিট দিয়েছিল বিএনপির পক্ষ থেকে, 37টা দিয়ে। সেখানে ইসলামী আন্দোলনকে জামাতের পক্ষ থেকে 40টা দেওয়া হচ্ছে। মানে আপনি বলবেন ইসলামী আন্দোলন কিন্তু প্রথমে কষ্টটা ছিল না, কষ্টটা তখন তৈরি হয়েছে এনসিপির মতো ছোট একটা দল, তাকে 30টা দিয়ে জামাত একে ইসলামী আন্দোলনকে 40টা দেওয়া, এটা তাদের ইগুতে লেগেছে। এটা কিন্তু এনসিপির হচ্ছে একটা ইম্প্যাক্ট আছে। এনসিপি যেটা এবার জুলাই অভ্যুত্থান তারা নেতৃত্ব দিয়েছে, কর্ণধার যারা ছিল, তাদেরকে সম্মান দিয়ে
তরুণদেরকে সম্মান দিয়ে, যাতে জুলাই যোদ্ধাদেরকে সম্মান দিয়ে, তাদের কারণেই তো বিএনপি জামাত আজকে ওপেনলি রাজনীতি করতে পারছে। আজকে 17-18 বছর তো করতে পারে না। আচ্ছা, আপনার কাছে আমি আবার আসবো। তাদেরকে সম্মান দিয়ে জামাত এনসিপিকে যে আসনগুলো দিয়েছে, এই আসনগুলো কিন্তু নিজেরা সিদ্ধান্ত নিয়ে নেয় নাই। জোটের জোটের সিদ্ধান্ত মোতাবেক সেখানে উত্থাপন করা হয়েছে, এমন না যে। তবে ঠিক আছে, 1 to 1 বড় ভাইরা যখন কাউকে কনভিন্স করতে যায় 1 to 1 এ বসতে হয়। প্রথমে এনসিপির সাথে 1 to 1 বসেছে, মানে আপনি তাইলে কি আশাবাদী যে এই জোটটা শেষ পর্যন্ত টিকে থাকবে? অবশ্যই টিকবে, কারণ এই সুযোগ কখনো এই করবে না আমার মনে হয়। এই যে জোটের রাজনীতি তো আপনারাও বিএনপির সাথে দীর্ঘদিন জোটবদ্ধভাবে আন্দোলন করেছেন, এবং শেষ পর্যায়ে এসে আপনাদের জোট থেকে কর্নেল অলি সাহেব জামাতের জোটে চলে গেছেন, আপনাদের সাথে ছিলেন। এনসিপিও দীর্ঘদিন আলোচনা করেছিল যে বিএনপির সাথে আসতে পারে, কোন দিকে যাবে, তো শেষ পর্যন্ত তারাও চলে গেছে, আপনারাও বিএনপির সাথে থেকেও নেই। তো এই জোটের রাজনীতির এই দশা কেন? না, এটা তো আমি তো এটা খুব অশুভ কিছু দেখছি না। সবারই তো আকাঙ্ক্ষা আছে না, নির্বাচনে অংশগ্রহণ করবে, এমপি হবে, অ্যান্ড সো অন, সরকার গঠন করবে যদিও। জি, তো সেটা দোষণীয় কিছু না। তো এইবারে যেটা হয়েছে না, দলগতভাবে আমরা এইসব ভূমিকার মধ্যে দেখছি। অতীতে কিন্তু এটা ছিল না, ব্যক্তি বিশেষ চলে যেত। জি, আপনি যদি প্রথম দিকে দেখেন 27 নম্বরে যখন বিএনপির অফিস, আর 32 নম্বরে যখন শেখ হাসিনার অফিস, কিছু লোকজন ওখানে যেত, হতাশ হয়ে আবার এখানে আসতো। এখানে আগে 2-4 জনের ক্ষেত্রে এটা হয়েছে, আমরা জানি, দলগতভাবে কখনো হয় না। এখন তো কিছু কিছু লোক দেখি দল অবলুপ্ত করে ধানের শীষে চলে গেছে। সেটার পিছনে আরেকটা কারণ কাজ করেছে এবার যে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে, এই যে ম্যান্ডেটরিটা, এর আগে এটা ছিল না, যে জোটের প্রতীকে বড় দলের প্রতীকে নির্বাচন করা যেত। দীর্ঘদিন ধরে একটা দল করে আসছে, জনগণের সামনে গেছে, এখন দলেই বিলুপ্ত করে চলে গেছে অনেকেই করে। হ্যাঁ, তো এগুলো তো নীতিহীন রাজনীতি আর কি। ভোটের মাঠে আমরা যতই সময় যাবে দেখবেন যে আরো অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটবে। আপনি কি জামাতের এই জোটকে তাইলে ব্লেম দিচ্ছেন যে তাদের নীতি আদর্শের ভিত্তিতে এই জোট? না, এখনো কোনো দল অবলুপ্ত হয় নাই ও কোনো, সেদিক থেকে জামাতে তো জোটটার অবস্থা জোটে কাউকে অবলুপ্ত করা যায় না। সেটাই আমি বলছি যে অন্যান্য বারের থেকে এবার একটু শুভ লক্ষণ এটা। কিন্তু ওই জোটের মধ্যে কেউ কেউ দলকে একেবারে অবলুপ্ত, এমনকি রাশেদ তো একেবারে সম্পাদকীয় পদ ছেড়ে দিয়ে চলে গেছে। তো যাই হোক, এগুলো পাওয়ার জন্য, হ্যাঁ, দিন শেষে তো আমাদের রাজনীতিটা আমরা যে একটা রেদওয়ান সাহেবকে দেখেছি সুষ্ঠু ধারা রাজনীতি করতে চাচ্ছি এবং কার্যকর গণতন্ত্র করতে চাচ্ছি, সেখানে তো দলের মধ্যেই তো দেখি অকার্যকর। আমরা তো দলীয় সিদ্ধান্ত মানছি না, দলের শৃঙ্খলা রক্ষা করতে পারছি না, যার যেমন খুশি রাজনীতি করে যাচ্ছি। তো দিন শেষে রাজনৈতিক দলগুলো তারা যদি অতীতের মতো আচরণ করে, তো এইখানে আমাদের ভবিষ্যৎ কি? আমরা যে সংস্কারের অঙ্গীকার করেছি, এটা তো করতে হবে আমাদের। অতীতে আমরা করি নাই, অতীতে তো আমরা অনেক সুবচন দিয়েছি, নির্বাচনী ইশতেহারে সবথেকে ভালো কথাগুলো বলেছি। এমনকি শেখ হাসিনা তো কি বলল, দিন বদলের কর্মসূচি দিয়েছিল, কোনোদিন পাতা উঠেছে? আমি মনে করি এবার যারা নির্বাচনের মাঠে আছেন এবং যে সমস্ত নির্বাচনী অঙ্গীকার করবেন বা ইশতেহার দেবেন, সেগুলো যাতে প্রতিপালন করা হয়, এই জন্য জনগণের পক্ষ থেকেও সজাগ থাকতে হবে এবং হ্যাঁ, তা না হলে কিন্তু যে লাও সেই কদু হয়ে যাবে। আমরা সেটা চাই না। আর আমাদের রাজনৈতিক নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে। অতীতে আমরা এটা করতে পারিনি। 54 বছরে আমাদের যে সমন্বিত ব্যর্থতা, সকলের মিলের যে ব্যর্থতা, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন আপনি নির্বাচন কেন্দ্রিক হয়তো আরো ঘটনা ঘটবে, দল ছুট হবে। কেন্দ্র করে আপনি কি মনে করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি? না, আমি সেরকম কোনো আশঙ্কা করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোই রাখা যাবে। কিছু হত্যাকাণ্ড হচ্ছে, এগুলো অনেকটা রাজনৈতিক না। কালকে তো জামাতের একজন মারা গেল, এর আগে বিএনপির মারা গেল, বা কোনো জেলায় আক্রমণ হবে। এটা সরকার একটু কঠিন হয়ে যদি যারা এইসব সন্ত্রাস সৃষ্টি করতেছে তাদেরকে বের করে নিয়ে আসা, সাগর রুনির মতো যেন না হয় আর কি, ধামাচাপা দেবো, এটা যেন না হয়। হাদির ব্যাপারেও তো সরকার খুব দ্রুত গতিতে কাজটা করেছে, ভালো। হ্যাঁ, এটা প্রত্যেকটা ঘটনাই করা উচিত, হ্যাঁ, যাতে জনগণ বুঝে যে আমরা একটা
স্বস্তিতে আছি, জি। নিরাপত্তার মধ্যে আছি। এখন আপনি জনগণকে নিরাপত্তাহীনতায় রেখে আপনি উৎসবমুখর নির্বাচন পরিবেশ তো করতে করতে পারবেন পারেন। না, এবং নির্বাচন আমি করতে মনে পারবেন করি নির্বাচনে অংশগ্রহণ করানোটা বড়। এই যে বলছে না কি অংশগ্রহণমূলক নির্বাচন চাই, তা আমরা তো বলছি যে অংশগ্রহণমূলক জনগণের অধিক সংখ্যক লোক যেন ভোট কেন্দ্রে যায়, ভোট কেন্দ্রে যায়, সেটাই এটাই বলছে অংশগ্রহণ। অংশগ্রহণমূলক। এবং সেই হ্যাঁ, ব্যাখ্যাটাও এতগুলো কিন্তু দল ইউরোপীয় অংশগ্রহণ ইউনিয়নও করছে না, আপনি রিসেন্টলি অতীতে এরকম এত দল অংশগ্রহণ করেছে, না। এবার তো সেটা করছে। সুতরাং এই পজিটিভ দিকগুলো আমাদের ওয়েলকাম করতে হবে। তার পাশাপাশি সরকারেরও তো ভূমিকা আছে, তারা তো হাঁ ভোটের জন্য নেমেছে, আমরাও রাজনৈতিক দলগুলো হাঁর পক্ষে নামছি। ইতিমধ্যেই তো এনসিপিও নেমে গেছে, যদিও তারা সই করে নাই। বিএনপি বলেছে, এনসিপি বলেছে, না না, জামাত এনসিপি বলেছে, তো হ্যাঁ, সইই ভোটের করে পক্ষে নাই রে সবাই। ভাই, আমরা তো সই করেছি। জি। এনসিপি সই না করে এখন রাস্তায় নামতেছে, খুব ভালো, তবুও মন্দের ভালো বলবো। তো কথা হচ্ছে আমাদের তো একটা বাংলাদেশের রাজনীতিটাকে একটু সঠিক খাতে যদি আনতে চায়, আমাদের এই সমঝোতাগুলোও দরকার। হ্যাঁ, যদিও আমরা সমঝোতা বলতে, জাতীয় ঐক্য বলতে এমন না যে সব রাজনৈতিক দল মিলে এক দল হয়ে যাবে, এক তাইলে দল তো হয়ে আবার আবার বাকশাল বাকশাল হয়ে হয়ে যাবে, এরকম না বিষয়টা। যার যার দল থাকবে, নীতি আদর্শ, এই জন্যই তো বহুদলীয় গণতন্ত্রের মধ্যেই আমরা আছি। তো আমার মনে হয় যে হোক নির্বাচন, একটা হোক ভালোভাবে। আইন শৃঙ্খলা নিয়ে আপনি উদ্বিগ্ন হওয়ার না, মতো আমার কিছু দেখছেন না? এখানে উদ্বিগ্নতা নাই। নির্বাচন কেন্দ্রিক যেটা, সেটা তো এখনো শুরু হয় নাই, সেটা 22 তারিখের পরে বুঝবো সরকার পারতেছে। শোনেন, সেনাবাহিনী বলতেছে আমরা আছি, আমরা কাউকে ছাড় দেবো না, পুলিশ বলতেছে, প্রশাসন বলতেছে, যদিও প্রশাসনের অদক্ষতার কথা আমি বলেছি। তারপরে প্রিসাইডিং অফিসারগুলো যারা নিয়োগ হবে, তারা অতীতের মতো দলদাস হবে না। হ্যাঁ, ওরা তো নষ্ট করে ফেলছে না টিচারদেরকে, ব্যাংক কর্মকর্তাদের, একেবারে মানে তাদের চরিত্র নষ্ট। হ্যাঁ, সুতরাং এখন যারা আসবেন তারা যেন এইসব ব্যাপারে অ্যালার্ট থাকে। বাংলাদেশটাকে এইভাবে তার ভিত্তিটাকে দুর্বল করে দিলে হবে না। আমাদের সবাই মিলে সেটা, কে আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পাবে, সেটা জনগণের আকাঙ্ক্ষা থাকতে পারে যার যার দলের পক্ষে। কিন্তু তার মানে এই না যে সব কিছু চুরমার করে দিয়ে আমার দলকেই ক্ষমতায় বসাতে হবে, না, এটা আরেকটা স্বৈরতন্ত্র, স্বৈরাচারী মনোভাব হবে। আপনার কাছে আমি আবারও আসবো। অ্যাডভোকেট আল মামুন রাসেল, নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি কথা বলছিলাম। তো অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যেটা বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উনি তো শঙ্কা প্রকাশ করছেন না, আপনার কি মনে হয়? আমিও কোনো শঙ্কা প্রকাশ করি না। হ্যাঁ, নির্বাচনের আমরা এবারে আপনি দেখেন নমিনেশন জমার সময়, ইতিপূর্বে যত ইলেকশন আমরা দেখেছি, নমিনেশন জমার সময় যে একটা সহিংসতা হয়, এবার কিন্তু সেটি হয়নি। আমার কাছে মনে হচ্ছে এবারের ইলেকশনটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক ইলেকশন। কারণ এই ইলেকশনটা কিন্তু এই ইলেকশনের যদি আমি মনে করি কোনো দল যদি কোনো কারচুপির মাধ্যমে জোর করে সে যদি জিতেও যায়, তাহলে আমি মনে করি সে হেরে যাবে। কারণ শেখ হাসিনা 2008-এ জিতেছে, 18-তে জিতেছে, 2024-এ জিতেছে, জিতেও তো হেরে গেছে। তো সুতরাং এবারে ইলেকশনটা হইতে হবে আমাদেরকে একবারে স্বচ্ছ। কারণ আমরা ইতিপূর্বের ইতিহাস দেখেছি জিতেও হেরে যায়। তো সুতরাং এবার আমরা হেরেও জিতে যেতে পারি যদি আমি স্বচ্ছ একটা ইলেকশন আমি দেখেন। দাদা একটা বলেছেন যে এই যে দলগুলো, ছোট ছোট দলগুলো বিলীন হয়ে যাচ্ছে, মাছের নামের মতো, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলতেছে। আমার এই কি বলে আপনার ফরাসি দার্শনিক ম্যাকিয়াভেলি একটা চমৎকার কথা বলেছেন, কেউ যদি ক্ষমতার জন্য তার আদর্শকে বিক্রি করে, সে ক্ষমতা এবং আদর্শ দুইটিই হারায়। আজকে যে ছোট ছোট দলগুলো, এনডিএম এর মতো দল, সভাপতি তিনি দল ছেড়ে গিয়ে ইনি দানের শীষে শুধু একটা এমপি হওয়ার জন্য। এমপি হওয়া কি সবার জন্য গুরুত্বপূর্ণ? এমপি হলেই কি আপনি আপনার যে আদর্শ, আপনি দেখেন প্রত্যেকটা দল যখন দল রেজিস্ট্রেশন করে, প্রত্যেকটা দল যখন রেজিস্ট্রেশন করার সময় সে তার একটা আদর্শ প্রকাশ করে, সে তার একটা থিওরির চিন্তা প্রকাশ করে। কিন্তু সে দলই, দলীয় প্রধান যখন নিজের দল ছেড়ে অন্য দলে চলে যায়, তখন আসলে যে আদর্শে আপনি আপনার এই রেজিস্ট্রেশন করেছেন আপনার দলটাকে, সে আদর্শকে আর থাকে? আপনি বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক বলা হয় বিএনপিকে, তারা বহু দলীয় রাজনীতি গণতন্ত্রকে নিয়ে আসছে। সে বিএনপি আজকে ছোট ছোট দলগুলোকে খেয়ে ফেলতেছে। এবং কিছু দল আছে তো তার বিলীন করে, কিছু দল আছে তার বিলীন করে বিএনপির সাথে যুক্ত হচ্ছে। তাহলে এই সুযোগটা কেন দিচ্ছে? এই যে বড় দলেরও তো একটা ভূমিকা আছে। আপনি দেখেন জামাতের জোটে যারা আছেন কেউ কিন্তু তাকে বিলীন করে আসে নাই। এনসিপি নতুন একটা দল, তারাও তাদের শাপলাকলি নিয়ে তারা দাঁড়িয়ে আছে।
আমি ডিউ রেসপেক্ট এই দাদাদের গণফোরাম, তারা নিজস্ব প্রতীক নিয়ে দাঁড়িয়ে আছে। এটাই তো আদর্শ, এটাই তো আদর্শ। আপনি যদি আপনার আদর্শ বিক্রি করে দেন একটা এমপি হওয়ার জন্য, একটা এমপি হওয়ার জন্য আপনার আদর্শ দেখেন। নুরুল হক নুরের যে এটা সদস্য সচিব রাশেদ, যে দলকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখেছি গণ অধিকার পরিষদ। এই প্রশ্ন তো অন্য কেউ করতে পারে যে আপনি জোটগতভাবে যে নির্বাচন করলেন এটা কি আদর্শিক কোনো জোট হলো? আমি তো শুরুতে আপনাকে বলেছি, একটা দল আপনি যখন আদর্শ দুই ভাবে জোট হয়, একটা হচ্ছে আদর্শিক জোট, একটা হচ্ছে প্রয়োজনীয় জোট। কিন্তু আপনি একটা দলকে বিলীন করে দিলেন। আপনি একটা দলের প্রয়োজনে, আপনি একটা দলের একটা এমপি হওয়ার জন্য আপনি নিজের দলকে বিলীন করে দিলেন, আবার বড় দল সেটাকে গ্রহণ করে নিলেন। আপনি গ্রহণ করে নিচ্ছেন আপনি। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাই তো বড়। এই আপনি দেখেন, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য আপনি আপনার সবচেয়ে তেগি রুমিন ফারহানার মতো ব্যক্তি 17-18 বছর যুদ্ধ করেছে বিএনপির জন্য, তাকে বাদ দিয়ে আপনি আরেকজনকে দাঁড় করিয়ে দিয়েছেন। সে বিদ্রোহ করবে, কে করবে বিদ্রোহ? সে তো বলেছে সুসময়ে দুঃসময় তোমার ছিলাম আমি, সুসময় এখন আমি নাই। এইটা তো জামাত জোটের মধ্যেও অনেক জামাতের প্রার্থী দীর্ঘদিন ধরে তারা জামাতের রাজনীতি করেছেন, তাদেরকে বাদ দিয়ে শরিকদের দিয়ে দেওয়া হয়েছে। এটা তো দুই জোটের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি দুই জোটের ক্ষেত্রেই এই বক্তব্যটি প্রযোজ্য। এনিওয়ে, আমরা আরেকটা আলোচনা একটু যেতে চাই। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দেয়নি, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো রয়ে গেছে। এই ভোটটা কোন বাক্সে যেতে পারে বলে আপনার মনে হয়? আপনাকে দিয়ে এটা কন্টিনিউ করি। এটা তো আসলে আমি বললাম, আমি কয়েকদিন আগে আফ্রিকায় গিয়েছিলাম। আফ্রিকায় সেখানে একজন আওয়ামী লীগের এক নেতা সাথে দেখা হলো হঠাৎ করে। সে মনে হয় পালিয়ে অথবা এতে গিয়েছে। তো আমার সাথে কথা বলতে বলতে আমি বললাম যে আপনাদের চিন্তা কি? তার মধ্যে কোনো অনুশোচনা নেই। সে বলল যে আমরা তো ক্ষমতায়, আপা তো আবার আসবে। আচ্ছা, আপা আসবে এত কনফিডেন্ট আপনি? হ্যাঁ, অবশ্যই আসবে। আমাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, আমাদের প্ল্যান হচ্ছে বিএনপি বিএনপি আবার ক্ষমতা আসবে, তাদের ক্ষমতা আনার জন্য সবকিছু আমরা করব। ক্ষমতা আসবে, ক্ষমতা আসার পর 3 মাসের মাথায় আমরা আন্দোলন করব, সরকার হটাও আন্দোলন। এই সরকার হটাও আন্দোলন 3 মাসের মাথায় তাদেরকে জিতাবো প্রথমে আমরা, এরপরে কারণ তারা তো এত শক্তিশালী না, তাদেরকে পরে আমরা সরকার বিরোধী আন্দোলন করব। সরকার বিরোধী আন্দোলন করার পরে এরপর যখন একটা অস্থিতিশীল পরিবেশ হবে, তৃতীয় পক্ষ ক্ষমতা নিবে, তখন এবার আস্তে আপাকে নিয়ে আসবে। স্বপ্ন তো অনেকেই দেখতে পারে, কিন্তু বাস্তবতার স্বপ্ন তো অনেক দূর। না, মানে তাদের চিন্তাটা আমি আপনাকে বললাম, চিন্তাটা আওয়ামী লীগের চিন্তাটা। এবং কি আপনি আওয়ামী লীগের ভোট টানার জন্য তো আমরা সব দলকেই দেখছি। আপনি কি দেখতে পাচ্ছেন, আপনি কি দেখতে পাচ্ছেন যে কুমিল্লা এই হাসনাতের যে আসনে 200 জন একসাথে ওপেনলি সাংবাদিক সম্মেলন করে বিএনপিতে যোগদান করছেন। তা আপনি যোগদান করলেই কি আপনার সকল অপরাধ কি মুছে যাবে? সকল অপরাধ মুছে যাবে? বিভিন্ন জায়গায় কোন দলই তো বলে না যে আমরা আওয়ামী লীগের লোকদের নিব না। আমরা তো সবাইকে দেখছি, জামাতকেও দেখছি, বিএনপিকেও দেখছি, এনসিপিকেও দেখছি, যে আওয়ামী লীগের ভোটারদেরকে কিংবা যারা কর্মী সমর্থক আছে তাদেরকে প্রকাশ্যেই তারা যোগদান করাচ্ছে। না, প্রকাশ্যে করাচ্ছে। প্রকাশ্যে একমাত্র বিএনপি করাইছে এ পর্যন্ত আমি দেখলাম যে 200 জন একসাথে প্রকাশ্যে এসে তারা ঢুকলো, 200 জন ঢুকলো। তো তাহলে এই জিনিসটা তো কিসের জন্য? ক্ষমতা পাওয়ার জন্য। আপনি এই যে যাদের রক্তের বিনিময়ে আমি এটা পেলাম, নতুন বাংলাদেশ পেলাম, যাদের রক্তের বিনিময়ে, তাদের রক্তের সাথে আমি বেইমানি করছি ক্ষমতার জন্য, তাদের রক্তের সাথে বেইমানি করছি। কিন্তু সবাই মিলে তো করছেন, যারাই করবে, স্টেক হোল্ডার সবাই মিলে, ইভেন এনসিপি তো এই কাজটা করছে, যারাই করবে। এখন আপনি কি মনে করেন যে এই ভোটটা কত পার্সেন্ট ভোটার আওয়ামী লীগের? এত অন্যান্য সময় দেখা গেছে তাদের 30%-এর মতো ভোটার আছে। এই ভোটটা আসলে কোন বাক্সে যাবে এবং তারা কি ডিসাইসিভ ফ্যাক্টর হবে কিনা? আমার প্রশ্নটা, মূল ফ্যাক্টরটা এখানে অবশ্যই হবে। আপনি তো রিসেন্টলি এমিনেন্স অ্যাসোসিয়েটস এর যে জরিপ, সেখানে তো বলেছে যে আওয়ামী লীগের 60% ডিসাইডেড হয়ে গেছে বিএনপি কে ভোট দিবে। তাদের জরিপে তারা তো বলে ফেললো, হ্যাঁ, সিদ্ধান্ত নাকি নিয়ে ফেলছে। আমি মনে করি তাদের যে ভোটগুলা হচ্ছে, যেমন দেখেন আওয়ামী লীগের একবারে অ্যাকচুয়াল যারা অ্যাগ্রেসিভ আওয়ামী লীগ করে, তাদের কিন্তু 10-15% বেশি আমার মনে হয় না হবে। কিন্তু ধরেন হচ্ছে আপনি একটা একটা অবস্থা দেখে তার স্রোতে, আপনি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি যখন দেখেন যে দল ক্ষমতা আসে, যে স্রোত, মিছিলের যে স্রোত দেখা যায়, হ্যাঁ, আওয়ামী লীগ আমাদের ছাত্রলীগের মনে হচ্ছে কোনো ছাত্রলীগ ছাড়া কেউ নেই, সব স্রোত। এবং ছাত্রলীগ এখন সবাই স্রোত, সুইং বোর্ডটা, তাহলে এটা একটা সুইং বোর্ড থাকে। সুইং বোর্ডটা হচ্ছে অবস্থার আলোকে সিদ্ধান্ত নিবে সুইং বোর্ডটা। কিন্তু যেগুলো অ্যাগ্রেসিভ আওয়ামী লীগ, এরা এই ভোটগুলো হচ্ছে, আমরা যখন আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে কথা বলি, মানে বিভিন্ন সময় হুট করে দেখা হয় বা কথা বলি, তারা বলে যে আমরা আপার সিদ্ধান্তের অপেক্ষায় আছি, আপা আমাদেরকে কি বলবে। মানে তারা এই ভোটগুলো দিবে, আপা কি বলবে। তার মানে আওয়ামী লীগ এক ধরনের সমঝোতায় যদি আসে, হ্যাঁ, যদি সমঝোতা আসে, আমি জানি না, এটাও তো একটা সার্টেন পার্সেন্টেজ সেন্ট্রালি মেইনটেইন করতে পারবে, বাকিটা তো লোকালি আমি জানি না। এখানে একটা আন্তর্জাতিক খেলাও খেলতে পারে, দিল্লির একটা বিষয় থাকতে পারে। আপনি তো দেখেছেন 17-18 দিন তারেক রহমান সাহেব আসার আগে 17-18 দিন আগে কিন্তু বলেছিল যে আমার হাতে নেই,
এরপর 17-18 দিনের মধ্যেই আপনি আনন্দবাজার পত্রিকা লিখলো যে মুক্তিযুদ্ধ এবং দিল্লিকে পুঁজি করে তার খালেদার পুত্র তার এতে আসছে, হ্যাঁ, এবং কি তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা একটা, এবং কি ইন্ডিয়া টুডে লিখেছে ইটস গুড নিউজ ফর ইন্ডিয়া। কেন? তারেক রহমান সাহেব আসলে গুড নিউজ ফর বাংলাদেশ হবে, এটা তাদের স্বার্থে হতে পারে। আচ্ছা, আমরা এই আলোচনায় পড়ে আসছি দাদা, আমি এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, যেটা হলো যেটা যেমন বলছিলাম যে আওয়ামী লীগের ভোটটি কোন দিকে যেতে পারে এবং সুইং ভোটটা। এটা তো শুরুতেই তো আমাদের আমির সাহেব বলে দিছে যে আওয়ামী লীগের সব অপরাধ মাফ করে দিলাম। জামাতের আমির বলে দিয়েছিলেন, পরে তো উনি আর এই অবস্থানে পরে থাকেননি। এসব বললেই হবে না, যা বলার তো বলে দিয়েছে। আর লোকাল জামাত এটা যেভাবে করতেছে তাকে বলে যে আমাদের সাথে যে অপরাধ হয়েছে সেই অপরাধটা আমরা মাফ করে দিলাম। আমি যেটা জানতে চাচ্ছি তো যে এইগুলো নিয়ে শুনেন, কোন দিকে যেতে আমি এটাই বলি মিডিয়া, আপনারা আওয়ামী লীগ নিয়ে কেন এত আলোচনা করছেন? না না না, আমি আওয়ামী বলতে লীগের চাচ্ছি ভোটার আমরা আপনার- তাদেরকে কেন হাইলাইট না, করতেছি? আমরা হাইলাইট করতে চাচ্ছি না, আমরা না, করতে আপনাকে চাচ্ছি না, বলছি কিন্তু না, যখন মিডিয়ায় রাজনৈতিক বোর্ড দলগুলো টোড এগুলো রাজনৈতিক দলগুলো যখন তাদেরকে প্রকাশ্যে এইভাবে নিজেদের দলে টেনে নেয়, সবাই বিএনপি, জামাত, এনসিপি, তিনটাই, আমি অসংখ্য উদাহরণ দিতে পারবো, কম আর বেশি হতো। এটা একটা বিষয় থাকে। আরেকটা হলো সুইং ভোটটা কোন দিকে যাবে। সুইং ভোট এইবারের জরিপগুলোতে যেটা দেখা যাচ্ছে বারবার, যে এই সংখ্যাটা বেশি, এখনো তারা ডিসাইড করেনি কাকে ভোট দিবে। এটা কোনো দলীয় সিদ্ধান্তের বিষয় না, ওরা লোকালি দেখবে কার কাছে তারা নিরাপদ। তারা যদি বিএনপির কাছে নিরাপদ থাকে, আওয়ামীপন্থী যারা আছে ভোটার তারা সেদিকে যাবে, আর যেখানে দেখবে যে জামাত নিরাপদে রাখবে তাদের, সেখানে যাবে। মানে লোকালি ডিসাইড হবে। হ্যাঁ, এগুলো আপনি আমি বললেই হবে না, আর আপনি আমি বললেই তারা ভোট কেন্দ্রে দৌড়াইয়ে চলে যাবে। তারা ভিতরে একটা প্রিপারেশন নিচ্ছে, ওই ভোট কেন্দ্রে গিয়ে না ভোট দেবে, তো সেটা তো আমাদের ঠেকাইতে হবে। তাহলে এত আন্দোলন, সংগ্রাম, রক্ত সব তো বৃথা হয়ে যাবে। আমার তো হাঁকেও জিতাই আনতে হবে, তাই না? খুব সংক্ষেপে আরেকটা বিষয়, যে এবার নারী আসনের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছিল। আমরা জানি যে জুলাই সনদে প্রত্যেকটা রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল যে 5% প্রার্থী তারা দিবে এবং পর্যায়ক্রমে এটা গ্র্যাজুয়ালি বাড়বে। পরের সেশনে 10%, 15%, 5% করে প্রতি নির্বাচনে বাড়বে। কিন্তু আমরা দেখলাম যে নারী আসনে এবার খুবই কম নারী প্রার্থী দেওয়া হয়েছে। বিএনপি 10 অথবা 11 জন প্রার্থী দিয়েছে, জামাত তো কোনো প্রার্থীই দেয় নাই, এনসিপিও লিমিটেড কিছু প্রার্থী দিয়েছে। এইটা না, জামাত তো বলছে, কালকে আলোচনায় বললো যে না, এবার আমরা দিতে পারি নাই, তবে আফটার ইলেকশন আমরা বিবেচনা করবো। এটা আমরা একজন হিন্দু প্রার্থী দিয়েছি, এইটুকুন তারা বলেছে। আর মনে হচ্ছে আগের চেয়ে পিছিয়ে গেছে, এটাই বলতে চাচ্ছি যে প্রার্থীদের সরাসরি নির্বাচনের ক্ষেত্রে। তো এগুলো আসলে রাজনৈতিক দলগুলোর কি বলবো, দৈন্যদশা আর কি। আমরা যেটা কমিটমেন্ট করি সেটা রাখতে পারি না, রাখা উচিত। আরে 51% নারী বাংলাদেশের জনসংখ্যা, তাদের বাদ দিয়ে তো একটা জাতি রাষ্ট্র কীভাবে এগোবে? তো সেই বিষয়গুলো আমাদের ভাবা দরকার। এখন নির্বাচনের ডামাডোলে আমরা কাকে কিভাবে ঘায়েল করব এই চিন্তার মধ্যে আছি। আমি বলেছি যে আমরা একটু সহনীয় পর্যায়ে কথাবার্তা বলি এবং কারো প্রতি রাগ, বিরাগ, অনুরাগ এগুলো যেন সৃষ্টি না করি। শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, সকল মানুষ যেন ভোট কেন্দ্রে যেতে, নারী উভয় এবং সকল সম্প্রদায়। অ্যাডভোকেট আল মামুন রাসেল, লাস্ট 1 মিনিট, এই নারী প্রার্থী এবার এত কম, এর পিছনে কারণটা কি, কিংবা কেন? দেখেন, শুধুমাত্র ব্লেম দেওয়া হয় জামাত এবার এই প্রার্থী করে নাই, হ্যাঁ, নারী প্রার্থী করে নাই। কিন্তু আপনি যে বিএনপি যে প্রার্থীগুলো দেখেছেন, বিএনপির প্রার্থী 10 জন করেছে, যদিও সংস্কার কমিশনে বলেছে 5% মানে 15 জন, 3% তারা দিয়েছে। এবং যে প্রার্থীগুলো দেখেছেন, বেশিরভাগ প্রার্থী বিভিন্ন কোটায় আসছে। যেমন কেউ তার ভাইয়ের কোটায়, কেউ তার বাবার কোটায়, কেউ তার জামাই মারা গেছে জামাইয়ের কোটায়, তারা দিয়েছে কোটায়। তার মানে এখানে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এটা হচ্ছে পুরুষের এম্পাওয়ারমেন্টে হচ্ছে, যে আপনি কোটায় আসছেন, এটা তো পুরুষের এম্পাওয়ারমেন্টে হচ্ছে। জামাতের বিষয়তে দেখেন, আরপিওতে বলা আছে যে 30% আপনার মহিলা সদস্য থাকতে হবে। জামাতের কিন্তু 43% মহিলা সদস্য আছে, 43% ওদের মহিলা সদস্য আছে। এবং কেন প্রার্থী দিচ্ছে না? জামাত এবার চেষ্টা করেছিল প্রার্থী দেওয়ার জন্য। জামাত আপনি জানেন ভাইস চেয়ারম্যান, জামাতের মহিলা ভাইস চেয়ারম্যান আছে, জামাতের হচ্ছে সংরক্ষিত যে মহিলা কাউন্সিলর গুলো আছে। এরপর এমপি প্রার্থীর ক্ষেত্রে জামাত কিন্তু এবার প্রস্তাব দিয়েছিল, জামাতের কিন্তু কর্ম পরিষদ বলে, নির্বাহী পরিষদ, সব জায়গায় কিন্তু মহিলা আছে। আপনি দেখেন ফরেন ডেলিগেশনের সাথে মহিলারা বসছেন, আন্তর্জাতিক সেমিনারে মহিলারা যাচ্ছেন। জামাত কিন্তু চেয়েছিল, কিন্তু জামাত চেয়েছিল কিন্তু তাদের সিকিউরিটিটার
অভাবে পারে নাই। কেমন সিকিউরিটি? মহিলাদের তো কোনো সিকিউরিটি নেই। আপনি দেখেন আজকে একটা পুরুষ যেমন দিন রাত সবসময় ক্যাম্পেইন করতে পারে, একটা মহিলা দিন রাত ক্যাম্পেইন করার কথা। আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় ভোট চাচ্ছে মহিলাদেরকে নেকাব ছিঁড়ে খুলে ফেলা হচ্ছে, একটা ব্লেম দিচ্ছে, তারা নাকি জান্নাতের কথা বলে ভোট চাচ্ছে। তো জান্নাতে আপনি যদি ফ্যামিলি কার্ড দেখাই ভোট চাইতে পারেন, তারা জান্নাত দেখাই ভোট চাইলে আপনার সমস্যা কি? রাজনৈতিক দল যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে আপনি কিভাবে অন্যদের নিরাপত্তা দিবেন? আপনি যে নারীদেরকে হেনস্থা করছেন বিভিন্ন জায়গায়। আপনি দেখেন একটু আগে বলেছে এই বলেছেন কি ঠাকুর সাহেব বলেছেন, মোশাররফ হোসেন ঠাকুর সাহেব বলেছেন নেকাবটা নাকি এটা বেশ্যারা পড়ে। এই যে আপনি সিকিউরিটি দিচ্ছেন না, আপনি এই যে আনসিকিউরড, এই জন্য জামাত চেয়েছিল মহিলাদেরকে প্রার্থী দেওয়ার জন্য তার ফ্যামিলি থেকে, কারণ সে একটা মহিলা, সে কিন্তু তার ফ্যামিলিকে অ্যাড্রেস করে, তার হাজব্যান্ডটা গুরুত্বপূর্ণ। জামাতের যারা মহিলা সদস্য আছে, জামাত কিন্তু অনেকের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তারা সিকিউরিটির অভাবে, যেহেতু বাংলাদেশে এখন আমরা সিকিউরিটি নিশ্চিত করতে পারি নাই, এই জন্য জামাত কিন্তু মহিলা প্রার্থী দিতে পারে। যদি সামনে সুযোগ থাকে, জামাত বলেছে যদি সুযোগ থাকে জামাত অবশ্যই মহিলা প্রার্থী দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।